নমস্কার। ইউটিউব চ্যানেল শিখা মুখার্জিস আর্টিস্ট্রি পার্ট 2 তে আপনাদের স্বাগত জানাই। কলকাতা থেকে আমি শিখা মুখার্জি আজ পাঠ করে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প আয়নার মুখ। অফিস থেকে ফিরে জামা কাপড় বদলাচ্ছিল অশোক। রুমা শোয়ার ঘরে এসে বলল, জানো আজ একজন ফোন করেছিল। কে? গেস করো তো কে? রুমা চোখ ঘোরালো। সামওয়ান আনএক্সপেক্টেড। কোনো কোনো সময় রুমার রহস্য করার অভ্যেসটা উপভোগই করে অশোক, তবে এখন মোটেই পছন্দ হলো না। হাত ক্লান্ত হয়ে বাড়ি ঢুকে এসব লুকোচুরি খেলায় কারোর ভালো লাগে? ফুরো কুঁচকে অশোক বলল, বলার হলে বলো, নইলে আমি বাথরুমে যাচ্ছি। চড়ছো কেন? নাম শুনলে তুমি চমকে উঠবে। ধনরাজ। কে ধনরাজ? অশোক সত্যিই চমকেছে। আমাদের সেই পুরীর ধনরাজ? হ্যাঁ গো হ্যাঁ, ধনরাজ রাও। সাইক্লোনে ওদের একেবারে সর্বনাশ হয়ে গেছে, বাড়ি ঘর সব নাকি ভেঙে চুরে একাকার। দিন 15 হলো ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড় বয়ে গেছে উড়িষ্যার ওপর দিয়ে। ঝড়ের তাণ্ডবে মারা গেছে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত। এমন মারাত্মক প্রাকৃতিক ঝঞ্ঝা ভারতবর্ষে বহুকাল আসেনি। অশোক চিন্তিত মুখে জিজ্ঞেস করল, কোত্থেকে ফোন করেছিল? এখানে এসেছি, কলকাতায় ভবানীপুরে এক আত্মীয় আছে তার কাছে। এই সময় দেশ ছেড়ে চলে এলো? আর শখ করে কি আর এসেছে? নিশ্চয়ই সাহায্যের আশায়। কাল আমাদের বাড়ি আসবে, বেচারাকে আমাদের কিছু দেওয়া উচিত, কি বলো? হুম। অন্যমনস্কভাবে মাথা দোলাতে দোলাতে বাথরুমে চলে গেল অশোক। ধনরাজের মুখটা মনে পড়ছে বারবার। এই বছরই আলাপ ধনরাজের সঙ্গে। ছেলের অ্যানুয়াল পরীক্ষার পর পুরী বেড়াতে গিয়েছিল তখন। আলাপটা ঘটেও ছিল ভারী বিচিত্র এক পরিস্থিতিতে। সমুদ্রে তখন উদ্দাম স্নান করছিল জোজো। সদ্য সাঁতার শিখেছে সুইমিং ক্লাবে। সেই জোশে ঢেউ ভেঙে ভেঙে চলে যাচ্ছিল ভেতরে। সারাক্ষণ অশোক সঙ্গেই ছিল ছেলের। একবার বুঝি পাড়ে উঠে এসেছে রুমার পাশে, আলগা হাসি ঠাট্টা করছে। হঠাৎই সমুদ্রে শোরগোল, জোজো ডুবে যাচ্ছে। সমুদ্রের অনেকটা গভীরে চলে গেছে জোজো। প্রাণপণে হাত পা ছুঁড়ছে, ফিরে আসার জন্য পারছে না। কয়েক সেকেন্ডের জন্য অশোক কিংকর্তব্য বিমূঢ়, তারপরে উদ্ভ্রান্তের মতো নেমেছে জলে। সমুদ্রে ভরা জোয়ার, ঢেউয়ের ধাক্কায় জোজো আছড়ে আছড়ে পড়ছে বারবার। রুমা ডুকরে কেঁদে উঠল। জোজোকে আর দেখা যাচ্ছে না। যাচ্ছে, কালো বিন্দুর মতো দেখা দিয়েই হারিয়ে যাচ্ছে জোজো। ঠিক সেই সময়েই ধনরাজের আবির্ভাব। না, ঠিক আবির্ভাব নয়, ধারে কাছেই ছিল লোকটা। বালিতে ঘুরে ঘুরে ইচ্ছুক স্নানার্থীদের ছবি তুলে বেড়াচ্ছিল। ক্যামেরা ফেলে লোকটা প্রায় সঙ্গে সঙ্গে ঝাঁপ মারল সমুদ্রে। মিনিট কয়েকের মধ্যেই জোজোকে উদ্ধার করে এনে দিল পাড়ে। তেমন একটা জল খায়নি জোজো, তবে 12 বছরের ছেলেটা ভয়ে তখন প্রায় আধমরা। কি করে ধনরাজকে কৃতজ্ঞতা জানাবে ভেবে পাচ্ছিল না অশোক, রুমা। দুজনে প্রায় হাত ধরে হোটেলে টেনে নিয়ে এলো পরিত্রাতাকে। জোর করে হাতে একটা 100 টাকার নোট গুঁজে দিল। ধনরাজ না না করছিল খুব। বলছিল, আপনারা আমাদের এখানে বেড়াতে এসে বিপদে পড়েছেন, সাহায্য করা তো আমাদের কর্তব্য, এর জন্য মূল্য নেব কেন? সাদাসিধে কালো-কুলো দরিদ্র চেহারার লোকটার কথায় অশোক অভিভূত। বলেছিল, এভাবে ভাবছো কেন? মনে করো না বড় দাদা ভাইকে ভালোবেসে দিচ্ছে। রুমা বলেছিল, এটা না নিলে আমরা কিন্তু খুব দুঃখ পাবো ভাই। ধনরাজ তারপর আর আপত্তি করেনি, টাকা নিয়ে চলে গেছিল। পরিচয়টা আরো ঘন হলো বিকেল বেলায়। সমুদ্রের পাড়ে বসে তখন অস্তগামী সূর্যের আলোয় অন্তহীন জলরাশির শোভা দেখছিল অশোক, রুমা। জোজো তখন বালিতে ঘুরে ঘুরে ঝিনুক কুড়োচ্ছে। তখনই আবার কোত্থেকে ধনরাজের উদয়। শেষ বিকেলে আর কাঁধে ক্যামেরা নেই, তার বদলে ইয়া এক ঝোলা। অশোক রুমার সামনে এসে ঝুপ করে বসল। এক গাল হাসি হেসে বলল,
শঙ্খ নেবেন বৌদি? সমুদ্রের ফেনা মুক্ত। অশোক রীতিমতো অবাক। তুমি তো ছবি তোলো হয়ে এসবও করো নাকি? আরো অনেক কিছু করি দাদা, অথবা বলতে পারেন কিছুই করি না। মানে? মানে আর কি, যখন প্রাণ চায় যা তাই করি। আমার কোনো বাঁধা ধরা কাজ নেই। এই তো কালই ভোরে জাপানিদের একটা গ্রুপের সঙ্গে কোণার্ক চলে যাব। তাই নাকি? অশোকের চোখ কপালে। তোমায় তো ভালো করে কাল্টিভেট করতে হয় দেখছি। লোকটার সঙ্গে অশোকদের বেশ জমে গেল। এরপর আশ্চর্য, শাঁখ বেচতেও ধনরাজের তেমন আগ্রহ নেই। নিজের জীবন কাহিনী রসিয়ে রসিয়ে বলে চলেছে। তিনপুরস্তরের ধনরাজরা এই পুরীরই বাসিন্দা, কিন্তু আদতে তারা নাকি অন্ধ্রপ্রদেশের লোক। পরিবারের পেশা মাছ ধরা, অর্থাৎ যাতে তারা ধীবর। ধনরাজের বাবা নেই, দাদা কাকা এখনও নিয়মিত সমুদ্রে মাছ ধরতে যায়। ধনরাজই পরিবারের দলছুট। মাছ ধরতেও তার ভালো লাগে না, দিনের পর দিন জলে ভেসে থাকতেও না, বরং হরেক রকম লোকজনের সঙ্গে মেলামেশাতেই তার বেশি আনন্দ। বিদেশি বিদেশিনীদের সঙ্গে দিব্যি টকাটক আলাপ জমিয়ে ফেলে, কখনো শাঁখ ঝিনুক বেচার সূত্রে, কখনো বা নুলিয়া হয়ে সমুদ্র স্নানে সাহায্য করার সুবাদে। সেই 18-19 বছর বয়স থেকে ট্যুরিস্টদের সঙ্গে গোটা উড়িষ্যার সমুদ্র উপকূল চষেছে ধনরাজ। আজ পুরী তো কাল গোপালপুর, এই কোণারক ছুটল তো এই চাঁদিপুর পারাদ্বীপ। বছর কয়েক হলো অবশ্য একটু থিতু হওয়ার চেষ্টা করছে। বিয়ে করেছে, বাচ্চাও হয়েছে। এখন আর বোহেমিয়ানের মতো অত উড়ে বেড়াতে পারে না। ফটোগ্রাফির পেশাটাও শুরু হয়েছে এক আমেরিকান ট্যুরিস্টদের কল্যাণে। বুড়ো বুড়ি স্বামী স্ত্রী ভারত ভ্রমণে এসেছিল। ধনরাজ বুড়িকে নিয়ে সাঁতার কাটতে কাটতে সমুদ্রের অনেক গভীরে চলে যেত। বুড়ো মোহিত হয়ে দামি ক্যামেরাটা উপহার দিয়ে গেছে ধনরাজকে। এখন ট্যুরিস্টদের ছবি তুলে চেনা স্টুডিওতে প্রিন্ট করিয়ে হোটেলের রুমে রুমে ডেলিভারি দিয়ে আসে। রোজগার মোটামুটি মন্দ হয় না, সঙ্গে শাঁখ টাক বিক্রিত আছেই। শাঁখ অবশ্য ধনরাজ মহাজনদের কাছ থেকে আনে না, পারিবারিক সংগ্রহ, সমুদ্রের তলদেশ থেকে। দুষ্প্রাপ্য শাঁখের সঙ্গে কখনো কখনো মাছের জালে উঠে আসে ঝিনুক শুদ্ধ মুক্ত। বাড়ির মধ্যে ধনরাজই বেশি বলিয়ে কইয়ে বলে তাকে বিক্রিবাট্টার ভার দিয়েছে দাদা কাকারা। ইদানিং অন্য একটা বাসনাও জেগেছে ধনরাজের মনে। টুরিস্টদের সঙ্গে ঘুরে বেড়ানো এবার ছেড়ে দেবে, নিজের একটা স্টুডিও করবে পুরীতে, একেবারে নিজস্ব। ডার্করুমের অন্ধকারে নিজের হাতে ফুটিয়ে তুলবে মানুষের সমুদ্র স্নানের সুখী সুখী মুহূর্তগুলোকে। শুনতে শুনতে অশোক রুমা চমৎকৃত, জোজোর চোখ গোল গোল। সে আরও মুগ্ধ ধনরাজের অনর্গল বিদেশি ভাষায় কথা বলার ক্ষমতা দেখে। পেটে মাত্র ক্লাস 4-এর বিদ্যে, অথচ কি অবলীলায় রাশিয়ান, জার্মান, ফ্রেঞ্চ, জাপানিজ আওড়ায়। ঠিক বলছে না ভুল বলছে বোঝার উপায় নেই, তবে তার বাচন ভঙ্গিটি নিখুঁত, ঠিক যেন নিখাত বিদেশি। শুধুমাত্র শুনে শুনেই এত ভাষা শিখে ফেলেছে লোকটা, ভাবা যায়? পুরী থেকে চলে আসার দিন আবার একবার দর্শন মিলেছিল ধনরাজের। সেদিন জোজোকে সমুদ্রের অনেকটা ভেতরে নিয়ে গিয়েছিল ধনরাজ, বড় বড় ঢেউদের ওপারে শান্ত সমুদ্রে। যখন জল ছেড়ে উঠল জোজোর চোখে, ধনরাজ তখন মস্ত হিরো, শাহরুখ শচীন গোছের কেউ। সেই ধনরাজ এখন কলকাতায় সর্বস্ব হারা। ঈষৎ ভার মনে বাথরুম থেকে বেরিয়ে এলো অশোক। অঘ্রাণের শুরু, এবছর এখনও তেমন ঠান্ডা ভাব আসেনি। পাখাটা 3 পয়েন্টে দিয়ে সোফায় এসে বসল। টিভি চালিয়েছে লো ভলিউমে, জোজো পড়ছে। টিভির আওয়াজ কানে গেলেই উঠে আসবে, উঁকি ঝুঁকি মারবে। রুমা সেন্টার টেবিলে জলখাবার রেখে গেল, 2 কাপ চা নিয়ে এসে বসেছে। টিভিতে ওড়িশারি দৃশ্য, মর্মান্তিক, বীভৎস, জীবজন্তু পচে ফুলে আছে। গ্রামের পর গ্রাম একেবারে ন্যাড়া, কোথাও এতটুকু সবুজের চিহ্ন নেই। বুভুক্ষু মানুষের মিছিল চলছে, খাবারের জন্য ছুটে বেড়াচ্ছে শয়ে শয়ে শীর্ণ শরীর। রুমা ফোঁস করে শ্বাস ফেলল।
সত্যি স্টেটটার উপর দিয়ে যা গেল। অশোক চায়ে চুমুক দিল। সাইক্লোনটা আমাদের এখানেও আসতে পারতো, কি অবস্থা হতো তখন ভাবতে পারছো? ভাগ্যিস। টিভি থেকে চোখ সরিয়ে নিল রুমা। এই তুমি পরোটা আগে না খেয়ে চা খাচ্ছ কেন? খাবো, আগে মাথাটা একটু ছাড়াই। অশোক সোফায় হেলান দিল। আচ্ছা, ধনরাজ কি সাহায্যের কথা কিছু তোমায় বলেছিল? মুখে বলেনি, তবে গলাটা যে কান্না কান্না। আমাদের বাড়ির ডিরেকশন ফিরেকশন ভালো করে জেনে নিল, সাহায্যই চাইতে আসবে মনে হয়। হুম, কি দেওয়া যায় বলো তো? সবাই যা দেয় তাই দেবো, পুরনো জামা কাপড়। আমার আর পুরনো শার্ট প্যান্ট কোথায়? তোমার বাসন রেখে রেখে যা অবশিষ্ট পড়েছিল সবই তো রোববার পাড়ার ছেলেগুলো ঝেঁটিয়ে নিয়ে গেল। তার আগে পার্টির ছেলেরা। এত ত্রাণের ধুম পড়েছে, পুরনো জামা কাপড় আর থাকবে কোত্থেকে? যা বলেছ, বাচ্চাদের জন্য জামা প্যান্ট দেবো তাই বা কোথায়? এই তো জোজোর এক গাদা ছোট ছোট শার্ট প্যান্ট ওদের স্কুলে রিলিফ বক্সে ঢেলে এলাম। আমার শাড়ি তো পুরনো হলে সরস্বতীর মা জমা দেয়নি, সব একেবারে চিনে জোকের মতো লেগে আছে। অশোক চিন্তিত মুখে বলল, সবই তো বুঝলাম, কিন্তু একটা কিছু তো করতেই হবে, লোকটা বিপদে পড়ে আসছে। শুধু তাই নয়, মনে রেখো ধনরাজ জজুর প্রাণ বাঁচিয়েছিল। কথা বলো না, তার জন্য আমরা বকশিসও দিয়েছি। জজুর প্রাণের দাম মাত্র 100 টাকা। চুলচেরা হিসেব করলে দেখা যাবে 100-র অনেক বেশিই দিয়েছি। বিকেলবেলা তোমায় কথায় ভিজিয়ে 1 ঘন্টা শাঁখ বেঁচে গেল, তার থেকে ধনরাজ লাভ করেনি? একটা ইয়া বড় শাঁখে ফুঁ দিল, গম গম আওয়াজ বেরোলো, ব্যাস। ভীমের মহাশঙ্খ বলে তুমি 150 টাকা দিয়ে কিনে নিলে। পুঁচকে একটা দক্ষিণাবর্ত শাঁখ দেখালো, দাম হাঁকলো 1000, তুমি তাতেই রাজি। তাও আমি ভাগ্যিস দরাদরি করে ওটা 800-এ নামিয়েছিলাম। রুমা ভারী গলায় বলল, আহা, দক্ষিণাবর্ত শাঁখের ওরকমই দাম। বাজে বকো না তো। আমাদের অফিসের দীপক মৈত্র পুরী থেকে ইয়া বড় একটা দক্ষিণাবর্ত এনেছে, মাত্র 500 টাকায়। বাড়ি ধনরাজ বলল না, দক্ষিণাবর্ত শঙ্খ যত ছোট হয় তত দাম বেশি। ও গুলগাপ্পি ঝাড়লো, তুমিও ভুলে গেলে। ধনরাজ গুলগাপ্পি মারে? মারতেই পারে, আমরা কি ওর পেছনে গোয়েন্দাগিরি করেছি? হয়তো নিজের সম্পর্কে বলেছে যা সবটাই বানানো, বা বলতে পারো ওটাই ওর সেলসম্যানশিপ। গল্প বলে বলে জপাবে, তারপর কুচকুচ গলা কাটবে। কিন্তু লোকটা জোজোর প্রাণ বাঁচিয়েছিল, এটা তো সত্যি। আমি কি বলছি মিথ্যে? নাকি আমি ওকে সাহায্য করব না বলেছি? আমাদের সকলেরই তো এখন ওড়িশার ভিকটিমদের পাশে দাঁড়ানো উচিত। কথাটা বলার প্রায় সঙ্গে সঙ্গেই আবার টিভিতে চোখ গেছে অশোকের। স্টার নিউজে এখনও ওড়িশা। হেলিকপ্টারে চেপে দুর্গত এলাকা পরিদর্শন করছেন মন্ত্রীরা। নিচে ধু ধু জল, কত গ্রাম যে এখনো ডুবে আছে। নৌকো বাইছে অসহায় মানুষরা, চোখ তাদের আকাশ পানে। রুমা থমথমে গলায় বলল, মন্ত্রীদের আক্কেলটা দেখেছ? আকাশ থেকে চোখ বুলিয়েই খালাস। অশোক গম গম হাসল। তুমি কি ভেবেছ মন্ত্রীরা নৌকো নিয়ে বেরোবে? আমরা কমন মানুষরা কমন মানুষদের জন্য ফিল করি, ওদের থোড়াই এসে যায়। কেন যে লোক এখন এদের ভোট দেয়? রুমা একটা দীর্ঘশ্বাস ফেলল। রিমোট টিপে চ্যানেল বদলে দিল অশোক। থাক, তোমার এখন ওড়িশা না দেখাই ভালো। এবার ডিসকভারি চ্যানেলে গিরগিটি দেখাচ্ছে। গাছে একরকম, পাতায় অন্যরকম, মাটিতে আরেক রকম। ঘন ঘন রং বদলাচ্ছে প্রাণীটা, পিছলে পিছলে যাচ্ছে। সরীসৃপ দেখলে রুমার গা ঘিন ঘিন করে। অশোকের হাত থেকে রিমোট কেড়ে নিয়ে চ্যানেল আবার বদলালো রুমা। পর্দায় এখন নরম মিষ্টি রঙিন হিন্দি সিরিয়াল। রুমার চোখ গেঁথে গেল হাসি কান্নার নাটকে। অশোক উঠে রান্নাঘরের সিঙ্কে কাপ ডিশ রেখে এলো। ছোট ঘরের দরজায় দাঁড়িয়ে ক্ষণিক নিরীক্ষণ করলো জোজোর পড়াশোনা। মন দিয়ে হোম টাস্ক করছে ছেলে। বাবার উপস্থিতি টের পেয়ে চোখ তুলে হাসলো একটু, এক টুকরো স্বর্গীয় হাসি। হঠাৎই অশোকের বুক ঢিপ ঢিপ।
প্রায় 7 মাস পর ভয়ঙ্কর দৃশ্যটা আবার চোখের সামনে দুলে উঠেছে। কালো বিন্দু হয়ে গেছে জোজো, ডুবছে, ভাসছে, ডুবছে। সত্যিই তো, ধনরাজ সেদিন জলে না ঝাঁপালে কোথায় থাকতো এই ছেলে? তাছাড়া মুখে যতই বলুক, ধনরাজকে তো তখন ভালোও লেগেছিল অশোকের। লোকটাকে এই মুহূর্তে ঠগ প্রবঞ্চক ভাবা বোধহয় অমানবিক কাজই হয়ে যাচ্ছে। ফিরে এসে রুমার পাশে বসলো অশোক। শোনো, ভাবছি লোকটাকে কিছু টাকা দিয়েই দিই। রুমা সিরিয়ালে আচ্ছন্ন ছিল, কথাটা প্রায় শুনতেই পায়নি। অন্যমনস্ক চোখে তাকালো। কিছু বলছো? হ্যাঁ বলছি, ভাবছি ধনরাজকে 100-5 টাকা দিয়ে দেব। ওমা, অত কেন? 100-200 দাও, তাহলেই হবে। মাত্র 100-200 কি হবে? ও কি শুধু তোমার ভরসায় কলকাতায় এসেছে ভাবছো? আমাদের মতো অনেক ওর চেনা আছে এখানে, প্রত্যেকের কাছ থেকেই নিশ্চয়ই নেবে কিছু না কিছু। তুমি একা অত দিতে যাবে কেন? তুমিই তো বললে আমরা ওর কাছে ঋণী। বিপদের দিনে মন খুলে 1 পয়সা দিলেও অনেকটা ঋণ শোধ হয়। কথাটা ভারী মনে ধরে গেল অশোকের। বিবেকটাও সাফ হয়ে গেল মুহূর্তে। তার ক্ষমতা অনুযায়ী সে সাহায্য করবে, এতে দোষের কি আছে? তাছাড়া পুরী শহরের অবস্থা তো তত খারাপ নয়। হয়তো ঘর বাড়ি একটু ড্যামেজ হয়েছে, সেটাকেই বাড়িয়ে টাড়িয়ে বলে হয়তো লোকের করুণা ক্যাশ করতে চাইছে ধনরাজ। তা করুক, তবু ধনরাজের কাছে তো অশোক ছোট হতে পারে না। পরদিন সকালে অবশ্য এলো না ধনরাজ, এলো সন্ধ্যের পর। অশোক তখন বাড়ি ফিরে সবে চায়ে চুমুক দিচ্ছে। ধনরাজকে দেখে অশোক বেশ স্তম্ভিত। কি চেহারা ভেঙে গেছে ধনরাজের! কালো রঙে চকচকে ভাবটা নেই, খসখসে হয়ে গেছে চামড়া, গাল গর্তে ঢুকে গেছে, বেরিয়ে এসছে কণ্ঠার হাড়। 3 দিনের তুফান যেন 30 বছর বয়স বাড়িয়ে দিয়েছে লোকটার। ধনরাজের মুখের হাসিটি কিন্তু অম্লান। ঝকঝকে দাঁত বের করে বলল, হ্যাঁ, কি যে কটা দিন গেল দাদা, প্রভু জগন্নাথও এবার আমাদের সামাল দিতে পারলেন না। রুমার গলা ভিজে গেল মমতায়। খুব বড় ঢেউ উঠেছিল সমুদ্রে, তাই না? বড় ঢেউ কি বলছেন বৌদি, সমুদ্র তো জলের পাহাড় হয়ে গেছিল, খেপা পাহাড়। পাগলের মতো গুঁতো মারছে আমাদের শহরটাকে। জল পা খেতে খেতে স্তম্ভ হয়ে 50-100 ফুট উঠে যাচ্ছে, তারপর কামানের গোলার মতো গুম গুম শব্দ করে ফাটছে। ঢেউগুলো সব আপনাদের কলকাতা বাড়ির চেয়েও উঁচু উঁচু। দেখলে আপনারা মাথা ঠিক রাখতে পারতেন না। বাড়িঘর তো গেছে, মাটি ঘর। এত ঝড় জল সে সইবে কি করে? আমরা যে প্রাণে বেঁচেছি সেটাই আশ্চর্য। জোজো ধনরাজের পাশে দাঁড়িয়ে নিস্পন্দ মুখে শুনছে কথা, ঝপ করে জিজ্ঞেস করলো, বাড়ির সবাই এখন ভালো আছে তো ধনরাজ দাদা? ভালো মানে ওই আর কি, টিকে আছে। 3 দিন খাওয়া জোটেনি, তারপর গার্মেন্টের চিড়ে এলো। অশোক জিজ্ঞেস করলো, তা কলকাতায় এসে সুবিধে হলো কিছু? হ্যাঁ, কিছু সুবিধে তো হলো। মামার মেয়েটা আমাদের ওখানে ছিল, তার চিন্তায় মামা মাসির পাগল পাড়া অবস্থা। তাকে মামার কাছে পৌঁছে দিয়ে গেলাম। উফ, বুকের একখানা বড় ভার নেমে গেল। রুমার যেন ঠিক বিশ্বাস হলো না। বলল, শুধু বোনকেই পৌঁছে দিতে এসেছিলে? আর কি জন্য আসবো? বারে বললে যে তোমাদের সব বাড়িঘর ভেঙে গেছে। কথাটা শেষ করতে পারল না রুমা। তার আগেই ধনরাজ বলে উঠল, তো কি আছে, আবার গড়ে নেব। স্টুডিওর জন্য ব্যাংকে কিছু টাকা জমিয়েছিলাম, তাই দিয়ে এখন ঘর তুলবো। ক্যামেরাটা কলকাতায় বেচে দিয়ে গেলাম, ওই পয়সায় কাকা জাল বানাবে, নৌকো মেরামত করতে হবে। ও। অশোকের মুখ দিয়ে কথা সরছিল না, অস্ফুটে বলে ফেলল, তুমি এখানে সাহায্য চাইতে আসনি? আপনারা আশীর্বাদ করবেন, আমার জন্য প্রার্থনা করবেন, সেটাই সাহায্য দাদা। ধনরাজের মুখ হাসিতে ভরে গেল। আপনাকে বলেছিলাম না দাদা, আমরা হচ্ছি জাতে ধীবর। ধীবর যখন মাছ সমুদ্রে নৌকো নিয়ে ভাসে, মৃত্যুর সঙ্গে তার ব্যবধান মাত্র 1 সুতো। কোথাও একটু বেপরোয়া হাওয়া ছুটলেই ধীবর শেষ।
তবে এই বিপদ মাথায় নিয়েও ধীবর সমুদ্রে যায় দাদা, বিপদের সঙ্গে শেষ পর্যন্ত লড়াই করে। ঝড় তো কেটেই গেছে, এই বিপদেরও আমরা মোকাবিলা করে নেব। জাতের ব্যবসা না করি, বংশের রক্ত তো আমার গায়ে আছে, তাই না বলুন? রুমা অশোক চোখ চাওয়াচাই করছিল, কি বলবে ভেবে পাচ্ছিল না। ধনরাজ ফের বলল, হ্যাঁ দাদা, যে জন্য আসা। ঝড়ের মাত্র কয়েক ঘন্টা আগে দাদারা নৌকো নিয়ে ফিরেছিল সমুদ্র থেকে। বুঝতেই পারছেন জোর বেঁচে গেছে। এবার জল থেকে ভারী সুন্দর একটা শঙ্খ পেয়েছে দাদা, বিনায়ক মুখ শঙ্খ। বলতে বলতে পকেট থেকে ছোট্ট একটা বাদামি শাঁখ বের করেছে। দেখুন, ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন, যেদিক থেকে দেখবেন ঠিক যেন গণেশ ঠাকুর। জোজো ভাইকে একটা অদ্ভুত শঙ্খ উপহার দেব বলেছিলাম, এই শঙ্খ ঘরে থাকলে আপনাদের শুভ হবে বৌদি। ধনরাজ চলে গেছে অনেকক্ষণ। ন যজ ন তস্থ বসে আছে স্বামী স্ত্রী। কেউ কারো মুখের দিকে তাকাতে পারছে না, নিজেদের ক্ষুদ্রতা আর দীনতার ভারে পীড়িত হচ্ছে। টেবিলের ওপরে পড়ে আছে শাঁখটা, একটা মহতী বিদ্রূপের মতো। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হলো। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করার জন্য। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, ঈশ্বরের কৃপায়। আপনাদের অনেক ধন্যবাদ জানাই।